আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো সবাই তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালাম। আচ্ছা, আজকে আবার চলে এসেছি আসসালামু তোমাদের ক্লাস আলাইকুম। নিতে। মিস আপনি ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ম্যাম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে চিনতে পারছো? ইয়েস মিস। মিস কি করছেন? আসসালামু আলাইকুম ম্যাম। আপনি মিস আপনি বাংলা আমাদের স্কুলে বাংলা ক্লাস এসেছিলেন। নিয়েছিলেন। মিস আপনাকে আবার কিভাবে না চিনবো? আচ্ছা, যাক মনে আছে আমাকে, আমি খুশি হইলাম শুনে। তা আসসালামু আজকে আলাইকুম তোমাদের ম্যাম। হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমি তোমাদের বিজ্ঞান ক্লাস নিতে চলে আসছি। আগের দিন কি ক্লাস ম্যাম নিলাম? বাংলা ক্লাস নমস্কার। নিয়েছিলাম মনে হয়। বাংলা। নমস্কার বাবা। আচ্ছা, বাংলা ক্লাস নিয়েছিলাম, আজকে নিব হচ্ছে বিজ্ঞান ক্লাস। বাংলা দেখছি ক্লাস আমি মিস। একদম সব পড়াই ফেলতেছি তোমাদেরকে। ম্যাম একটু জোরে বলবেন। আচ্ছা, আমার কথা কি এইভাবে এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ম্যাম। প্লিজ। ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। তো আগের দিনে তোমরা বিজ্ঞান কি পড়ছিলা বলো তো? মিস অধ্যায় 6। মিস অধ্যায় অধ্যায় 6। অধ্যায় 6। ছয়। অধ্যায় 6, আচ্ছা। তাহলে অধ্যায় 6 থেকে আগে আপনাদেরকে কোশ্চেন করে দেখি আপনারা কেমন কি করতেছেন। ইয়েস ম্যাম। স্যার 53 পৃষ্ঠা পর্যন্ত দাগে দিছিল। আচ্ছা, ঠিক আছে, আমাকে তাহলে 54 পৃষ্ঠা থেকে। আরে বিজ্ঞান স্যারে যেদিনকে বিজ্ঞান হয় সেদিনকে সমাজ না, যেদিনকে সমাজ হয় সেদিনকে বিজ্ঞান হয় না। আচ্ছা, কে যেন খারাপ ভাষায় কথা বলতেছে। সেই জন্য সবাইকে মিউট করে দিছি। তোমরা কি আমাকে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছো যে আমি আইসি কি কি মানে তোমাদেরকে ইংলিশ পড়াচ্ছি, বাংলা পড়াচ্ছি, বিজ্ঞান পড়াচ্ছি? নো মিস। নো নো। ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে তোমাদেরকে কিছু প্রশ্ন করে ফেলি। ম্যাম আপনাকে দেখে আরো খুশি হয়েছি। আমিও তোমাদেরকে দেখে খুশি হয়েছি। ইয়েস ম্যাম। মিস বলি। আর তোমাদের হচ্ছে চ্যাপ্টার 6 হচ্ছিল তাই না? অধ্যায় 6, শক্তি মিস রূপান্তর। আজকে সমাজ ক্লাস হবে। না, এখন তো বিজ্ঞান পড়বো আমরা, বিজ্ঞান ক্লাস না আজকে। মিস জি কালকে তো ম্যাম। বিজ্ঞান হয়েছিল। আচ্ছা, আমাকে তোমাদের টিচার বললো আজকেও নাকি বিজ্ঞানই পড়াতে হবে, তাই বিজ্ঞান পড়াচ্ছি। তাহলে নেক্সট উইকে হয়তো 2টা ক্লাসে ম্যাম হচ্ছে তোমাদের নিয়ে নিবে হয়তো বা। হুম, আচ্ছা, তো আমি এখন একজন একজন করে নাম ধরে প্রশ্ন করব। আচ্ছা তাসিন, তুমি কি কিছু বলবে? বাবা হ্যান্ড রেজ করেছো যে। ম্যাম টিপ লাগে। আচ্ছা, ঠিক আছে। তো আমি জানি তোমরা পড়াশোনা করেছো এবং সবাই পারো। হ্যাঁ বলো। মিস আমার না পরীক্ষা ছিল তাই আমি ক্লাসে জয়েন করতে পারিনি, ক্লাসগুলো করতে পারিনি। আচ্ছা, তুমি পরে রেকর্ড ক্লাস দেখে নিও, আর প্রশ্ন চাইলে তোমাকে ধরবো না, সমস্যা নেই। ম্যাম আমি তো এতদিন ক্লাসে আমাকে জয়েন করতে বলছি কিন্তু করে নাই, আজকে প্রথম করলাম তো এজন্য আপনি প্রশ্ন ধরলে ধরে নাই পারবো। আচ্ছা, তাহলে তো ভালো। ম্যাম ওকে, তো আমি ধরিয়েছি। প্রশ্ন সবাইকে নাম, আচ্ছা সবাইকে ধরবো। তো আমি নাম ধরে ধরে বলবো, যাকে যে প্রশ্ন ধরবো সে ওটাই বলবে। আরেকজন যদি না পারে সবাই আনমিউট করে আমি পারি, আমি মিস, আমি বলবো, এরকম হচ্ছে চিল্লাপাল্লা করবা না। যদি কেউ না পারে আমি ওই প্রশ্নটা আরেকজনকে ধরবো। আমি জানি তোমরা সবাই পারো, কিন্তু ওটা চিল্লাপাল্লা করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে হচ্ছে কাকে ধরবো? তাসমিমকে ধরি। আচ্ছা তাসমিম, তুমি বলো যে সোলার প্যানেলে কিভাবে শক্তির রূপান্তর হয়? মিস আমি তাসমিম আক্তার, মিস সোলার প্যানেলে কিভাবে শক্তির রূপান্তর হয়? বিদ্যুৎ শক্তির মাধ্যমে। মানে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? কোন শক্তি থেকে কোন শক্তিতে? সোলার প্যানেল। সোলার হুম, প্যানেল হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি ও তাপ শক্তি। না বাবা, সোলার প্যানেলের কাজটা হচ্ছে, আচ্ছা এটা কি আর কেউ পারবা? অবনী পারবা? ইয়েস মিস মিস। আমি পারবো।
অবনী বলো। সূর্যের আলো তাপ যখন সৌর প্যানেলে পড়ে, মানে সোলার প্যানেলে পড়ে, তখন এই তাপ মানে সোলার প্যানেল এটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। ওকে, ঠিক আছে। তো সোলার প্যানেলে কি হয়, সূর্যের আলোটা পড়ে এবং সোলার প্যানেল সূর্যের আলোটাকে ক্যাপচার করে সেটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। সোলার প্যানেল আমরা এই জন্যই কাজে লাগাই, বিদ্যুৎ উৎপাদন করার জন্য। আচ্ছা, এরপরে বলবে হচ্ছে নাওমি। আচ্ছা নাওমি, তুমি বলো যে চুলায় যে আমরা রান্না করি সেখানে কিভাবে শক্তির রূপান্তর ঘটে। আচ্ছা, তাসিন হাত তুলেছে, ঠিক আছে তাসিন তুমি বলো। ম্যাম, আমরা যখন চুলায় রান্না করি তখন আমাদের সিলিন্ডারে যে গ্যাস থাকে ওটা হলো রাসায়নিক শক্তি, যেমন কয়লা, তেল, তারপরে প্রাকৃতিক গ্যাস, এগুলো তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এইভাবে আমরা চুলায় রান্না করার সময় আগুন উৎপন্ন হয়। ওকে, ভেরি গুড তাসিন, ঠিক আছে। এরপরে বলবে হচ্ছে মাধুর্য। জি ম্যাম। মাধুর্য তুমি বলো তো টেলিভিশনে কিভাবে শক্তির রূপান্তর ঘটে। বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি ও শব্দ শক্তি। আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। এরপরে বলবে হচ্ছে উম, ইমাদ হোসেন। ইমাদ আছো? জি মিস। ইমাদ তুমি বলো তো তাপ সঞ্চালন কাকে বলে। তাপের চলার প্রক্রিয়াই হলো তাপ সঞ্চালন। আচ্ছা, তো তাপের চলার প্রক্রিয়াকে বলছো তুমি তাপ সঞ্চালন, তার মানে কি এক স্থান থেকে তাপ যখন অন্য স্থানে যাচ্ছে সেই প্রক্রিয়াটা হচ্ছে তাপ সঞ্চালন। ঠিক ম্যাম, আছে। এটা যদি তাপের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়াই হলো তাপ সঞ্চালন, এটা বললেও হবে না? হ্যাঁ, এটা বললে তো আরো ভালো, এটা একদম বইয়ের ভাষায়, এটা লিখাই বেশি ভালো হবে। এরপরে বলবে হচ্ছে আলামিন। মিস, আমি আলামিন আরেকটু তুমি, বলতে চাই। আচ্ছা তাসমিমকে আমি আবার ধরবো, সমস্যা নেই। আচ্ছা আলামিন তুমি বলো তো যে কঠিন ধরবো না সহজ ধরবো। মিস আপনার ইচ্ছে। আচ্ছা আমাকে বলো যে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কি রূপে সঞ্চালিত হয়, কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে বলবে, ওকে মিস আমারটা আলামিন গুড, হয়েছে। হ্যাঁ হয়েছে। এরপরে বলবো হচ্ছে তাসমিম। আচ্ছা তাসমিমকে আরেকটা ধরবো আপাতত। নাবিল বলো। ওটা পরিবহন পদ্ধতি হবে না? আচ্ছা আমি কি কঠিন পদ্ধতি বললাম না তরল বললাম বলো তো। ঠিক বলেছিলেন তো। কঠিন বলছি, আচ্ছা। কঠিন তাহলে তাহলে পরিচলন না, পরিচলন হয় হচ্ছে তরল আর বায়বীয়র মধ্য দিয়ে। কঠিন তো আর পরিবহন। কঠিনের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতি, হ্যাঁ আমি তাহলে কোশ্চেনটা আমার খেয়াল ছিল না। কঠিন পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে, আর তরল আর বায়বীয়তে সঞ্চালিত হয় পরিচলন পদ্ধতিতে। আচ্ছা আলামিন তোমার তাহলে ভুল হয়েছে, ঠিক আছে, কঠিন পদার্থ পরিবহন, তরল বায়বীয় পরিচলন। ওকে, এরপর হচ্ছে নাবিল। নাবিল বলো তো, যদি কোনো, নাবিল কে আছো? জি ম্যাম। আচ্ছা নাবিল তুমি বলো, ক্যামেরা অন না করে, তুমি তো একটা ছবি দিয়ে দিছো। শোনো তুমি বলো কোনো মাধ্যম ছাড়া যখন আমরা হচ্ছে কিছু মানে তাপ সঞ্চালিত করতে চাই তখন সেই মাধ্যমটাকে কি বলে, মানে সেই পদ্ধতিটা কি। কোনো মাধ্যম ছাড়া তাপ সঞ্চালনের পদ্ধতির নাম কি? বিকিরণ। বিকিরণ। ওকে গুড। এরপর হচ্ছে তাসিন। তাসিন তো দুইজন আছে মনে হয় আমাদের, তাসিন এইট একজন, আরেকটা কি নর্মাল তাসিন। আচ্ছা তাসিন ম্যাম, তুমি তাসিন বলো, এটা আমি একবার দিছি। হ্যাঁ, তাসিন এইট তো তুমি, আরেকজন আছে শুধু তাসিন, সে কি আছে? Yes, মিস। আচ্ছা তাসিন তুমি বলো, এই যে বিকিরণ পদ্ধতির কথা বললাম, তুমি কি একটা বিকিরণ পদ্ধতির উদাহরণ দিতে পারবা যেটা আমরা রিয়েল লাইফে দেখতে পাই। ম্যাম, পানি বাষ্পে পরিণত হয়। এটা কি বিকিরণ পদ্ধতি? বিকিরণ কিন্তু এটা না। আচ্ছা তাসনিম এটা বলতে পারবা বিকিরণ বলি, পদ্ধতির উদাহরণ। আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। সূর্য থেকে আলো পৃথিবীতে আসে।
হ্যাঁ, সূর্য থেকে আলো পৃথিবীতে আসে, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। ভেরি গুড। ম্যাম কোনো আচ্ছা, মাধ্যম ছাড়া যেই শক্তিটা আসে তাকে বিকিরণ পদ্ধতি বলে। হ্যাঁ ওটা যেমন তো বলে, বাট সূর্যের। আমি বিকিরণের উদাহরণ চাইছি। হ্যাঁ, সূর্যের আলো যেটা। ঠিক আছে তাসিন, গুড। তারপর হচ্ছে সৌপ্তিক। সৌপ্তিক বলো যে, যেমন দাঁড়াও, সৌপ্তিকে দেখি কি জিজ্ঞেস করবো। আচ্ছা, আহ শক্তি, আচ্ছা তুমি বলো যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি হলো কোন 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 যন্ত্র যন্ত্র না আর কিছু? মিস আমি যান্ত্রিক বলবো, শক্তি কিসের যোগফল? হ্যাঁ বলো বাবা। যান্ত্রিক যান্ত্রিক শক্তি হলো কোনো বস্তুর স্থিতি শক্তি ও গতি শক্তির যোগফল, অর্থাৎ বস্তুর অবস্থান এবং গতি উভয়ের কারণে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। ওকে, ভেরি গুড তাসনিম, হয়েছে। তারপর বলবে, আচ্ছা আমরা তো অনেক প্রশ্ন ধরেছি, এখন কি আমরা পরে যাব নাকি তোমরা আরো উত্তর দিতে চাও? উত্তর দিতে চাই। ম্যাম দিতে আর চাও? উত্তর দিতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাম আর পাঁচটা আমি, প্রশ্ন ধরে তারপরে ক্লাসটা করে। মিস হ্যাঁ বলো। আমি তো একটা পারলাম না, আমাকে আরেকটা জিজ্ঞেস করা যাবে? আচ্ছা তোমাকে আরেকটা ধরতেছি, সমস্যা নেই। আলামিন তুমি বলো যে শক্তি কাকে বলে? এটা আমি বলি। মিস, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ওকে ঠিক আছে। এরপরে হচ্ছে লিমন। শুনছি। হ্যাঁ হয়েছে বাবা। লিমন তুমি বলো তো যে শক্তিকে কি আমরা হচ্ছে সংরক্ষণ করতে পারি কিনা? কিভাবে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি? আমরা শক্তির ব্যবহার যা কমিয়ে আমরা শক্তি সংরক্ষণ করতে হয়। যেমন অযথা ফ্রিজ খোলা রাখবো না, রুম থেকে বের হলে ফ্যান লাইট বন্ধ করে রাখবো। বলতে দিলাম, ম্যাম একটু হ্যাং করছিল। কার হ্যাং করছিল, কি হয়েছে? লিমন তুমি বলো। ম্যাম আমার মোবাইল হ্যাং করতে বলা যায় না। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ তুমি ঠিক বলছো, দুইটা জিনিস, আমরা শক্তির অপচয় কমিয়ে এবং শক্তির পুনর্ব্যবহার করে শক্তি সংরক্ষণ করতে পারি। তারপরে বলবে হচ্ছে মারিয়াম আক্তার। মারিয়াম আছো? আচ্ছা মারিয়াম আক্তার নেই। এরপরে আছে হচ্ছে অপো A15। অপো A15 বাবা, তোমার নামটা কি? একটু রিনেম করে ফেলো তো। ম্যাম আমার নাম ইসমাম। ইসমাম, আচ্ছা ঠিক আছে। ইসমাম তুমি বলো যে সূর্য, আচ্ছা না এটা না, বলো যে খাবার, জ্বালানি তেল, কয়লা এগুলো কি রাসায়নিক শক্তির উৎস? এটা কি সত্যি নাকি মিথ্যা? ম্যাম আরেকবার প্রশ্নটা বলবেন? খাবার, জ্বালানি তেল, কয়লা এই জিনিসগুলো কি রাসায়নিক শক্তির উৎস নাকি অন্য কোনো শক্তির উৎস? ওটা অন্য কোনো রাসায়নিক শক্তির উৎস তো ম্যাম কয়লা, প্রাকৃতিক গ্যাস ও তেল না? হ্যাঁ হয়েছে, এটাই জিজ্ঞেস করছিলাম যে আমি যে কথাটা বললাম এটা কি সত্যি কথা বললাম নাকি মিথ্যা কথা বললাম। এটা মিথ্যা। ঠিক আছে, আসলে হবে হলো রাসায়নিক শক্তির উৎস হলো কয়লা, প্রাকৃতিক গ্যাস ও তেল। ওকে। কিন্তু কেন খাবার, জ্বালানি তেল এগুলা রাসায়নিক শক্তির উৎস না? এগুলা কিসের উৎস? আছে কিন্তু প্রধান হলো কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল। হ্যাঁ কিন্তু এটা তো মানে আমি বলি, ধরো এই যে কয়লা, জ্বালানি তেল এবং খাবার, এই তিনটাই হচ্ছে তোমার রাসায়নিক শক্তির উৎস, বুঝছো? হয়তো বইয়ে নাই বা হয়তো বইয়ে হচ্ছে অন্যগুলা লেখা, ওইটাও যেমন কারেক্ট এটাও কারেক্ট, কারণ এগুলাই কি রাসায়নিক শক্তিকে পরে ব্যবহৃত করে আমরা হচ্ছে অন্য কাজ করি।
আবার তুমি যে খাবার খাচ্ছো, খাবারটা ভেতরে গিয়ে কি হচ্ছে, রাসায়নিক শক্তি তো উৎপন্ন হচ্ছে। তারপরে তুমি ওই জি ম্যাম। রাসায়নিক শক্তিটাকে আহ, ব্যবহার করে তুমি হচ্ছে কাজ করছো। তাহলে এই খাবার, জ্বালানি তেল, কয়লা, এই তিনটাই কি রাসায়নিক শক্তির উৎস। ঠিক আছে, সবাইকে পড়া ধরে ফেলেছি। এখন আমরা পরের চ্যাপ্টারে যাই, যেটা হচ্ছে বলের ধারণা। ও, তোমাদের তো 54 পেজ থেকে শুরু হবে তাই না? তো পরের পেজ থেকে পড়া পড়া ধরে ফেলছি। 55 ম্যাম। ম্যাম 54 পৃষ্ঠা থেকে পড়া শুরু হবে। 54 পৃষ্ঠা। আচ্ছা, আমি শেয়ার করছি, তোমরা দেখো। আশা করি দেখা যাচ্ছে তাই না? জি ম্যাম। ওকে। তো আমাদের যেটা জানতে হবে যে তাপ সঞ্চালনে, যেটা অলরেডি তোমাদের ধরে ফেলেছি আমি একটা প্রশ্ন, এটাই এমসিকিউ এ তোমাদের পরবর্তীতে আসতে পারে। সেটা কি? দাঁড়াও আমি পেনটা বের করি। তরল বায়বীয় পদার্থের মধ্য দিয়ে আহ হ্যাং করে গেল কেন জানি। দাঁড়াও আমি ঠিক করি একটু। হ্যাং করেছে ল্যাপটপটা কোনো কারণে। আচ্ছা দেখো, স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। জি ম্যাম। ইয়েস মিস। ওকে। তো আমাদের এখানে ইম্পর্টেন্ট যে লাইন 54 নম্বর পেজে, সেটা হচ্ছে কোন পদ্ধতিতে তাপ মানে সঞ্চালন হচ্ছে। তো তাহলে তরল, আহ তারপরে হচ্ছে তোমার বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ কি পদ্ধতিতে সঞ্চালিত হয়? তাপ হচ্ছে পরিচালন। পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। কি? হচ্ছে তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা যখন একটি পাত্রে পানি গরম করি, এটাও তোমাদের এমসিকিউ আসতে পারে, যে আমরা যখন পানি গরম করি তখন কি হয় আমাদের। তখন নিচ থেকে পানি উপরের দিকে উঠে হ্যাঁ, আসে। তোমরা এটা খেয়াল করবে, যখন পানি, তোমরা চাইলে আজকে পাতিলে পানি গরম দিবা, দিয়ে দেখবা একটু হাত দিবা ইনিশিয়ালি, দেখবে উপরের দিকের পানিটা ঠান্ডা আর নিচের দিকের পানিটা অনেক গরম। কেন? কারণ নিচের দিকে যে পানির অণুটা আছে সেটা কি হচ্ছে, তখন গরম হচ্ছে। গরম হয়ে সে উপরের দিকে চলে আসে, আর উপরের পানিগুলো কি হয়, নিচের দিকে চলে যায়। তো এভাবে ওলট পালট হতে 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 তোমার পুরা পানিটা আসলে একসময় গরম হয়ে যায়। তো এই যে পদ্ধতিটা, এটাকে বলা হচ্ছে পরিচালন পদ্ধতি। তো এর ফলে কি হয়, পানির একটি বৃত্তাকার গতিপথ সৃষ্টি হয়। এভাবে তাপ পানি সর্বত্র ছড়িয়ে পড়ে। তো তোমাদের যদি শর্ট কোশ্চেন আসে যে পরিচালন পদ্ধতি কিভাবে তাপ সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন তোমরা এটা বলবা যে পানি গরম করলে নিচের দিকে থেকে পানি উপরে চলে আসে, আবার উপরের গুলো নিচে চলে আসে। এভাবে করে বৃত্তাকার গতিপথ সৃষ্টি করে তাপ সর্বত্র ছড়িয়ে পড়ে। এবং কি হয়, পরিচালন পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলোর চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়। এরপরে হচ্ছে উৎস হতে কোনো মাধ্যম ছাড়া তাপ সঞ্চালনের পদ্ধতি হচ্ছে বিকিরণ পদ্ধতি। এবং আমরা সূর্যের আলোতে দাঁড়ালে যে উষ্ণতা অনুভব করি, সেটাই কি আমাদের বিকিরণের একটা উদাহরণ, যেটা অলরেডি তোমাদের আমি প্রশ্ন করে ফেলেছি। তো কি করে, সূর্যের তাপ শূন্য স্থানের মধ্য দিয়ে বিকিরণ পদ্ধতিতে আমাদের কাছে আসে। তো বিভিন্ন ঘটনা ও কাজে আমরা কিভাবে তাপ মিস আমি একটু সঞ্চালন করি। দাগাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো। হয়েছে। ওকে। বিভিন্ন ঘটনা ও কাজে কিভাবে তাপ সঞ্চালন হয়।
যেমন ধরো একটু আমরা এমনি চিন্তা করে দেখি, আমরা কাপড় যখন শুকাতে দিই কাপড় কি ভেজা থাকে, তারপর আস্তে আস্তে সেই কাপড়টা শুকিয়ে যায়। আবার আমরা কি করি, জামা কাপড় ইস্ত্রি করি, তখন একটা তাপের ঘটে। আমরা রান্না করি, সেখানে আমাদের তাপ দরকার হয়। তো অনেক জায়গায় আমরা আসলে আমাদের জীবনে কি দেখতে পারি, তাপ সঞ্চালনের উদাহরণ দেখতে পারি। তো কেউ যখন চুলায় রান্না করেন বা কাপড় ইস্ত্রি করেন বা রোদে ধান শুকায়, সবখানে কি করা যায়, তাপের ব্যবহার দেখা যায়। তো রোদে রাখা ভেজা কাপড় কি হয়, গরম হয়ে শুকিয়ে যায়। আবার শীতের সকালে যখন আগুন পোহাতে যাই আমরা গরম অনুভব করি। এই সব ঘটনা কি হচ্ছে, তাপ সঞ্চালনের ফল। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তাপ সঞ্চালনের উদাহরণ দাও, তখন এই তিনটা উদাহরণ বা অন্যান্য উদাহরণও দিতে পারবা। যেমন চুলায় রান্না ম্যাম, করা, আমরা যখন কাপড় ইস্ত্রি আমরা করা, যখন ভেজা রোদে কাপড় ধান রোদে দিই শুকানো। তখন তখন সূর্যের তাপ ওই কাপড়ের ভিতরে থাকা পানি জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, তারপর তো মেঘ আকারে পানিতে রূপান্তরিত করে দেয় না? হ্যাঁ হ্যাঁ, এইটাই। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমরা এই যে 6 নাম্বার চিত্রে কি করছে, ধান শুকাচ্ছে, তো এই সবগুলো কাজেই কি আমাদের, তো এই ছবি এগুলা কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন 6 নাম্বার ছবিতে কি হচ্ছে, কোন তাপ সঞ্চালন পদ্ধতি আছে। 6 নাম্বারে দেখো, সূর্যের আলোতে ধান শুকাচ্ছে, তাহলে এখানে কোন পদ্ধতি হবে, তাপ বিকিরণ। সঞ্চালনের বিকিরণ পদ্ধতি। ভেরি গুড। কেন বিকিরণ পদ্ধতি বলছো, কারণ সূর্যের আলো কোনো মাধ্যম ছাড়া প্রবাহিত হয়ে তাপ দিয়ে কি করছে, তাপ সঞ্চালিত হয়ে আমার ধান শুকিয়ে ফেলছে, কোনো মাধ্যম ব্যবহার করা হচ্ছে না, তাই এখানে কি বিকিরণ পদ্ধতি। সরাসরি তারপরে রোদের আলোটা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার ক্লাসের কিন্তু একটা নিয়ম আছে, আমি যখন পড়াই তখন কেউ দাগাদাগি করবে না, ড্র করবে না। যদি তোমরা ড্র না করে ভালো হয়ে থাকো, তাহলে আমি ক্লাস শেষে 1 মিনিট দেই যত খুশি ড্র করার জন্য। তাই তোমরা হচ্ছে কেউ এই কাজটা করো না, ড্র করো না আমি পড়ানোর সময়। তারপরে যে চিত্র 1, এই চিত্র 1-এও কি হচ্ছে, বিকিরণ পদ্ধতিতে কাপড় শুকাচ্ছি। তারপরে চিত্র 2, এখানে কি হচ্ছে বলতো, কঠিন পদার্থ কঠিন পরিবহন। পদার্থ, তাহলে এখানে হচ্ছে পরিবহন। চিত্র 3-এ কি হচ্ছে, চিত্র 3-এ পরিচলন পদ্ধতি, কারণ কি পরিচালন। তরল আর বায়বীয় এই দুইটার ক্ষেত্রে, তাহলে আমি আগুনের যে হাতটা গরম করছি, সেটা কি বাতাসের মাধ্যমে আমার কাছে আসছে, তাহলে কি বায়বীয় পদার্থের মধ্য দিয়ে আসলো, তাহলে এটাকে আমি কি বলবো, পরিচলন পদ্ধতি বলবো, চিত্র 3। আর চিত্র 4 হচ্ছে আমি পানি গরম করছি, পরিচলন পদ্ধতি। চিত্র 5-এও মনে হয় পানিই গরম করছি বা রান্না করছি, চিত্র 4 যেহেতু রান্না করছি এটাও তুমি বলতে পারো পরিচলন পদ্ধতি। চিত্র 5-এ পানি গরম করছি, এটাও পরিচলন পদ্ধতি। লাল। আলো সঞ্চালন, শক্তির একটা রূপ হচ্ছে আলো। শক্তিকে আমরা বিভিন্ন ভাবে দেখতে পারি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তারপর সৌরশক্তি, আলো শক্তি, তাপ শক্তি। শক্তির অনেকগুলো রূপ আছে। শক্তির এরকম একটা রূপ হচ্ছে স্মৃতিশক্তি। আলো। স্মৃতিশক্তিও আছে, হ্যাঁ। তো শক্তির একটি রূপ হচ্ছে আলো, যা আমাদের চারপাশের জগৎ দেখতে সৃষ্টি করে। তো কি কি উৎস হতে পারে আলোর উৎস, যেমন হচ্ছে তারা, সূর্য, বৈদ্যুতিক বাতি, এই সবগুলোকে আসলে আমাদের আলোর উৎস। এমনকি জোনাকি পোকা থেকেও কি হয়, আলো আমরা দেখতে পাই, এবং আমাদের চারপাশের পরিবেশ বুঝতে অনুভব করতে আলো আমাদেরকে সাহায্য করে। তো এখানে যে পরীক্ষাটা করেছে সেটা কি, অনেকগুলো ম্যাম, এটা কার্ডবোর্ড নিয়েছে। হ্যাঁ বলো। এখানে একটা প্রশ্ন হতে পারে না, কোন পোকা আমাদেরকে আলো দেয়? আহ এটা ওইভাবে আসলে বিজ্ঞানের প্রশ্ন দিতে পারে বা নাও দিতে পারে, মানে এটা যে অনেক ইম্পর্টেন্ট কোনো কিছু না, তুমি চাইলে এটা তুমি দাগাতে পারো, সমস্যা নেই। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে পরীক্ষাটা করছি সেটাতে বোঝাচ্ছে যে আলো যে সরল পথে চলে, এই জিনিসটা দেখানোর জন্য আমাদের এই পরীক্ষাটা করা হচ্ছে। তুমি কি ওই করবা, পরীক্ষা তিনটা ডিসপ্লে কার্ডবোর্ড করে নিবা, তিনটা কার্ডবোর্ড নিয়ে একদম সেম সাইজের তিনটা কার্ডবোর্ড নিয়ে তিনটা কার্ডবোর্ডকে একই জায়গায় ছিদ্র করবা, করে এমন ভাবে কার্ডবোর্ডকে রাখবা এখানে যাতে বোঝানো প্রত্যেকটা ছিদ্র, হয়েছে যে সূর্যের আলো সোজাসুজি চলাচল করে। হ্যাঁ মানে এটা শুধু সূর্যের আলো না বাবা, যে কোনো আলো, যে কোনো আলোয় সোজা পথে যায়। তো পরীক্ষাটায় কি করছে, তিনটা কার্ডবোর্ড রেখেছে, তিনটা কার্ডবোর্ডকে একই জায়গায় ছিদ্র করেছে। ছিদ্র করে তারা ওই ছিদ্রর বাইরে একটা মোমবাতি রেখেছে, তো দেখলো যে অন্ধকার রুমে আলোটা কি হচ্ছে, পাস করছে, একদম সরল পথে সোজা ভাবে আলোটা অপর পাশে যাচ্ছে। কিন্তু 2 নাম্বার চিত্রটা তুমি যদি দেখো, তাহলে দেখবে কি, যে একটা ছিদ্রকে উঠাই ফেলছে, উপরে দিকে উঠাই নিয়ে ফেলছে। তখন কি হয়েছে, এই এখানে লাইটটা আলোটা বাধাপ্রাপ্ত সোজা হয়েছে, আর ওই পাশে যেতে পারেনি। তার মানে আমরা কি বুঝছি, আলো যেহেতু সরল পথে চলে, তাই জন্য ছিদ্রটা যেহেতু উপর দিকে চলে গেছে, তাই সে আর ওই বাধাটা অতিক্রম করে অপর পাশে যেতে পারেনি। তাহলে এই পরীক্ষণ থেকে আমরা কি জানলাম, এই পরীক্ষণ থেকে আমরা জানলাম যে আলো সরল আলো সরল পথে পথে চলে। চলে। হ্যাঁ গুড। আলো তার সরল পথে চলে। হ্যাঁ গুড।
তো এই যে সারসংক্ষেপটা, এটা তোমার হচ্ছে একটা ছোট প্রশ্ন আসতে পারে যে কোন পরীক্ষণের মাধ্যমে তুমি দেখতে পাও আলো সরল পথে চলে। তো তখন তোমার বলতে হবে যে যে কার্ডবোর্ড দিয়ে 3টি কাগজের ছিদ্র, এটাকে একটু বর্ণনা করবা। এই যে এখানে সারসংক্ষেপ যেটা ছিল, এটাকে বর্ণনা করলেই হয়ে যাবে। ম্যাম ম্যাম এটা দিয়ে একটা বড় প্রশ্ন আছে। না, আর কোনো প্রশ্ন নেই। হতে পারে একটা শর্ট কোশ্চেন যে আলো সরল পথে চলে, এটি পরীক্ষণের অনুশীলনীতে মাধ্যমে বর্ণনা করো। জি মিস, এটাই আসছে অনুশীলনী। আচ্ছা, তো অনুশীলনীতে এখানে তুমি আছে। এই পুরো সারসংক্ষেপটাই তোমার লিখতে হবে, যেটা আমি মুখে বললাম। যে আমরা যদি কাগজের একই ছিদ্র ছিদ্র যদি একই সরল রেখায় থাকে, তাহলে মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখতে পাই। কিন্তু যখন কাগজের ছিদ্রগুলো ডানে বামে সরিয়ে নেওয়া হয়, তখন আর আমরা আলো দেখতে পাই না। তো এটাই প্রমাণ করে যে আলো সরল পথে চলাচল করে। তারপর হচ্ছে আলোর সঞ্চালন সম্পর্কে আমরা আরো কিছু যদি জানি, তাহলে কি আলো এক ধরনের শক্তি যা আমাদের চারপাশ দেখতে সাহায্য করে, এটা আগেই আমরা পেয়েছি। আলো কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়। তাহলে আমি যদি বলি আলোর একটা বৈশিষ্ট্য বলো, তাহলে আমি বৈশিষ্ট্য কি বলবো? আলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে সরল রেখায় চলে। তাই মোমবাতি বা টর্চ জ্বালালে আলো সোজা পথে চোখে আসে, এবং সামনে কোনো বস্তু রাখলে পেছনে ছায়া পড়ে। আলোর সঞ্চালনে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে আমি যদি বলি যে আলোর সঞ্চালন কি ধরনের সঞ্চালন, আসলে এটা এক ধরনের বিকিরণ সঞ্চালন তুমি বলতে পারো। যদিও বিকিরণ ওইটা তোমার হচ্ছে তাপের ক্ষেত্রে, বাট আলোর ক্ষেত্রেও সেম জিনিস, যে সূর্যের আলো আসছে কি পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতি। সূর্যের আলো মহাকাশ পেরিয়ে পৃথিবীতে আসে। মহাকাশে কোনো বায়ু বা অন্যান্য পদার্থ নেই। এই যে মহাকাশে কোনো বায়ু বা অন্য কোনো পদার্থ নেই, তবুও আলো আসে। তাহলে কি পদ্ধতিতে আসলো? বিকিরণ পদ্ধতিতে আসলো। তো আলো যখন কোনো মাধ্যম ছাড়া সঞ্চালিত হয়, তাকে আমরা তখন বলি বিকিরণ পদ্ধতি। তারপর হচ্ছে কিন্তু মাধ্যম অনুযায়ী আবার আলো সঞ্চালন প্রক্রিয়ার ভিন্নতা আছে। যেমন একটা কাচের মাধ্যম মধ্য দিয়ে যখন আলো সঞ্চালিত করবা, তখন দেখবা যে আলোটা একরকম দেখতে লাগছে লাগছে। আবার পানির মধ্য দিয়ে আরেক রকম লাগে। তো কোন মাধ্যমের ভেতর দিয়ে যাচ্ছে সেটা অনুযায়ী তোমার আলো যে সঞ্চালিত হচ্ছে সেটার ভিন্নতা দেখতে পাওয়া যায়। কাচের মধ্য দিয়ে গেলে দেখবা আলোটা একটু এক অন্যরকম লাগছে, পানির মধ্য দিয়ে গেলে একরকম, ডায়মন্ডের মধ্য দিয়ে আরেক রকম, আবার হালকা একটা কাপড়ের মধ্যে দিয়ে গিয়ে আরেক রকম লাগবে। তাহলে কোন পদার্থের মধ্যে দিয়ে আলো সঞ্চালিত হয় সেটার উপর নির্ভর করে আলোর প্রক্রিয়ার ভিন্নতা দেখা যায়। এবার আমাদের আসছে শক্তির যথাযথ ব্যবহার আমরা কিভাবে করব। তো আমাদের চারপাশে পরিবেশে চলাফেরা, আলো জ্বালানো, রান্না করা, গাড়ি চালানো, যন্ত্র ব্যবহার সহ নানা কাজে শক্তির প্রয়োজন হয়। শক্তি ছাড়া দৈনন্দিন জীবন আমরা কল্পনা করতে পারি না। এই শক্তি কখনো কোথা থেকে আসে? বিদ্যুৎ থেকে আসতে পারে, জ্বালানি থেকে আসতে পারে, আবার সূর্যের আলো থেকেও আমরা পেতে পারি। কিন্তু যখন অতিরিক্ত শক্তি আমরা ব্যবহার করি বা অপচয় করি, তখন কি হয়? আমাদের শক্তির সংকট তৈরি হতে পারে। শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা শক্তির অপচয় রোধ করে ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারি। তাহলে কি করতে হবে? আমাদের শক্তির সংকট কখন হবে? যখন আমরা অতিরিক্ত শক্তি ব্যবহার করি বা অপচয় করি, তাহলে আমাদের শক্তির সংকট দেখা দিতে পারে। সংকট মানে অভাব। আর শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা শক্তির অপচয় রোধ করে ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারি। তাই আমাদের উচিত নিজের পরিবেশে কি করতে হবে? আমাদের শক্তি সাশ্রয় করার অভ্যাস গড়ে তোলা। শক্তি আমরা কিভাবে সাশ্রয় করতে পারি? আমরা যখন রুম থেকে বের হয়ে যাব, আমরা অবশ্যই ফ্যান লাইট বন্ধ করে বের হব। আমি যখন পানি ব্যবহার করছি, পানি কিন্তু এক ধরনের শক্তি, তখন কি আমি ফ্রিজের অযথা, দরজা বারবার খুলবো না। হ্যাঁ, ফ্রিজের দরজা বারবার খুলবো না। ব্রাশ করার তারপর সময় হচ্ছে, নলটা বন্ধ রাখবো। হ্যাঁ, যখন আমি আহ পানি ব্যবহার করছি, ট্যাপ ব্যবহার করে কি হয়, ব্রাশ করছি, এদিকে পানি পড়তেই আছে পড়তেই আছে, তখন তো পানি আমার দরকার নেই, পানির কলটা বন্ধ করে রাখি। তো ধরো অজু করছি, অজুর সময় যতটুকু পানি দরকার তখন পানিটা রাখি, বাকি সময় বন্ধ করে রাখি। মেন কথা, আমার যখন যে জিনিসটা যতটুকু প্রয়োজন ততটুকু শক্তি যাতে আমরা ব্যবহার করি। কারণ শক্তি কি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়ে এক সময় এমন হয় সেই শক্তি আর আমরা ফিরে পাই না। তো যখন শক্তি ফিরে পাচ্ছি না, শক্তিটা কি হলো, নষ্ট হয়ে গেল। তারপরে কি আমি আর ওই শক্তি আবার ব্যবহার করতে পারবো? পারবো না। তাহলে আমাদের নিজেদের ভালোর জন্য আমাদের কি করতে হবে? শক্তি সাশ্রয় করতে হবে।
এবং শক্তি আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? শক্তির যথাযথ ব্যবহার, পুনর্ব্যবহার এবং সংরক্ষণ করতে হবে। তো পুনর্ব্যবহারটাকে যথাযথ ব্যবহার বলতে এই যে তোমার যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করা। পুনর্ব্যবহার মানে ধরো তুমি পানি ইউজ করে ফেলেছো, সেই পানিটাকে আবার তুমি পরিশোধিত করে আবার ব্যবহার করছো, তাহলে এটা কি পুনর্ব্যবহার, মানে নতুন করে ব্যবহার করছো। এবং সংরক্ষণ করা, তা এই কাজগুলো করলে কি করব, আমরা পরিবেশে শক্তি সংরক্ষণ করতে পারি। তো সারসংক্ষেপ হচ্ছে, দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকম কাজ করার জন্য কি কি শক্তি ব্যবহার করে থাকি? আলোক শক্তি, তাপ শক্তি, বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ এবং রাসায়নিক শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। শক্তির যথাযথ, এই লাইনটা ইম্পর্টেন্ট, শক্তির যথাযথ ও দায়িত্বশীল ব্যবহার করে শক্তির অপচয় কমিয়ে এবং পুনর্ব্যবহার করে আমরা কি করতে পারি? শক্তি সংরক্ষণ করতে পারি। তো যদি একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসে যে ড্যাশ আমাদের জীবনের অপরিহার্য অংশ, তাহলে আমরা কি লিখবো? শক্তি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। শক্তি অপরিহার্য মানে যে জিনিসটা ছাড়া আমি জীবন কল্পনাই করতে পারি না, সেই জিনিসগুলোকে বলা হয় অপরিহার্য। তাহলে শক্তি আমাদের জীবনের অপরিহার্য অংশ। কেউ কি প্রশ্ন করলা কোনো? নো ম্যাম। ওকে। আমরা প্রতিদিন নো মিস। বাড়ি, বিদ্যালয়, কর্মক্ষেত্র, পরিবহন, বিনোদন ইত্যাদি নানান ক্ষেত্রে কি করি? শক্তি ব্যবহার করি। প্রকৃতিতে প্রকৃতিতে মানুষের জন্য শক্তি প্রদানকারী অনবায়নযোগ্য সম্পদ সীমিত। আচ্ছা, অনবায়নযোগ্য আর নবায়নযোগ্য এই দুইটা জিনিসের মাঝে কি তোমরা জানো পার্থক্য কি? মিস। ইয়েস মিস। আচ্ছা, জি ম্যাম। ওকে। তো নবায়নযোগ্য জিনিসটা কি? নবায়নযোগ্যর ইংলিশটা আমি বলি, ইংলিশ হচ্ছে রিনিউয়েবল। রিনিউয়েবল মানে কি, বা নবায়নযোগ্য মানে কি, যেই জিনিসটাকে তুমি বারবার ব্যবহার করতে পারবে, এই জিনিসটা ফুরায় যাবে না। মিস, যেমন যে চিন্তা করো জিনিস সূর্যের আলো। ফুরিয়ে গেলে সেটা প্রকৃতি থেকে নেওয়া যাবে, এগুলো হবে, আমরা প্রকৃতি পাওয়া থেকে পেতে যায়, পেতে পারি। হ্যাঁ তাকে মানে আমরা বারবার নবায়নযোগ্য ব্যবহার করতে শক্তি পারবো। বলে। হ্যাঁ হ্যাঁ। তো নবায়নযোগ্যটা কি? নবায়নযোগ্য হচ্ছে আমাদের সূর্যের আলো আছে, সে কি কখনো ফুরিয়ে যাবে? ফুরিয়ে যাবে না, নো মিস। বারবার তাকে আমি ব্যবহার করতে পারবো। কিন্তু তুমি চিন্তা করো যে আমরা এই যে বললাম প্রাকৃতিক গ্যাস, কয়লা, জ্বালানি তেল, এগুলো তেল কি হয়? এগুলোর একটা নির্দিষ্ট পরিমাণে পৃথিবীতে একটা মজুদ সময় আছে। একটা সংকট পড়বে না। তো আমরা এরকম ব্যবহার করতে 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 একটা সময় কি হবে? এই জিনিসগুলো শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে আমরা কি করব? তখন আমরা কিভাবে শক্তি উৎপাদন করব? তো এটাই বলছে যে আমাদের শক্তি প্রদানকারী যেই অনবয়নযোগ্য সম্পদ আছে, এটা তোমরা খেয়াল রাখো। অনবয়নযোগ্য সম্পদ কারা? জ্বালানি তেল, প্রাকৃতিক তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ পদার্থ, এই জিনিসগুলো হচ্ছে অনবয়নযোগ্য সম্পদ। তো এই মিস। অনবয়নযোগ্য সম্পদগুলো সীমিত। বলো। ম্যাম একটা এক্সট্রা নয়েজ আসছে। পানি কি নবায়নযোগ্য? পানি নবায়নযোগ্য। আচ্ছা, আর কেউ কোনো কোশ্চেন করবা? এক্সট্রা নয়েজ আসছে। কি হচ্ছে? এক্সট্রা নয়েজ আসছে ম্যাম, শব্দ ও আসতেছে। হ্যাঁ হ্যাঁ, মিউট করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের কি করতে হবে তাহলে? অনবায়নযোগ্য যেগুলো যেগুলো বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমাদেরকে তাহলে ওগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলা উচিত। আমাদের কি করা উচিত? এগুলোকে সংরক্ষণ করতে হবে। তাই আমরা নবায়নযোগ্য শক্তি যেগুলো আছে সেগুলো বেশি ব্যবহার করতে হবে, যাতে অনবায়নযোগ্য শক্তিগুলোর প্রতি চাপ কম পড়ে। যেমন ধরো বিদ্যুৎ উৎপাদন, কি আমি কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, কিন্তু আমি যদি বাসায় বড় একটা সোলার প্যানেল লাগাই তাহলে কি হবে? সূর্যের শক্তিটা সোলার সোলার প্যানেল ধরে রেখে বিদ্যুৎ শক্তিতে উৎপাদন করবে। তখন কি হবে? আমার যে কয়লা ব্যবহার করে যে আমি শক্তিটা উৎপাদন করতাম, সেটা কি সূর্যের আলো দিয়ে করে ফেলছি। তাহলে কি আমার কয়লার প্রতি একটু চাপটা কম পড়বে না? তো এই জন্য কি করতে হবে আমাদেরকে? নবায়নযোগ্য শক্তি যেগুলো আছে সেগুলো বেশি বেশি ব্যবহার করতে হবে। আচ্ছা, শক্তির পুনর্ব্যবহার কি জিনিস? শক্তির পুনর্ব্যবহার মানে হচ্ছে একই একই শক্তিকে বারবার কাজে লাগানো। পুনর্ব্যবহার মানে, পুনর মানে রিপিটেডলি, বারবার। তো বারবার তুমি যখন একটা জিনিস ব্যবহার করছো সেটাকে বলা হচ্ছে শক্তির পুনর্ব্যবহার। অথবা এক কাজে ব্যবহৃত শক্তিকে আরো অনেক কাজে ব্যবহার করা। শক্তির পুনর্ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা যায়, পরিবেশ দূষণ করে। তাহলে শক্তির পুনর্ব্যবহার করলে কি কি সুফল পাওয়া যায়? প্রথমত, শক্তি সংরক্ষণ করতে পারবো। আরাত্রিকা ড্র করছো কেন বাবা? পরিবেশ দূষণ কমবে,
এবং ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারের জন্য শক্তি রক্ষা করতে পারবো। তাহলে তিনটা কাজ পাচ্ছি। কি কি? পরিবেশ দূষণ কমাতে পারছি, শক্তি সংরক্ষণ করতে পারছি, আর ভবিষ্যতের প্রজন্মের জন্য শক্তি আমরা রক্ষা করতে পারছি। শক্তির পুনর্ব্যবহারের উদাহরণ হলো রান্না শেষ করার পর চুলার উত্তাপ ব্যবহার করে পানি গরম করা। ধরো কি হলো, রান্না করে ফেলেছি, রান্না করে ফেলার পরেও কি চুলা একটু গরম থাকে, তখন আমি পানি বসিয়ে দিলে কি হবে, আমার পানিটা ওই চুলার যে রিমেইডি মানে অবশিষ্ট যে তাপটা ছিল সেই তাপটা দিয়ে পানিটা গরম হয়ে যাচ্ছে। তাহলে এটা কি? শক্তির পুনর্ব্যবহার করা। এরকম আরো উদাহরণ কি হতে পারে? কারখানার যে গরম ধোঁয়া ছিল সেটাকে ব্যবহার করে পানি ফুটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। তারপর হচ্ছে গাড়ির উচ্চ গতির ফলে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে ব্যাটারি চার্জ করে পুনরায় ব্যবহার করা। সৌরশক্তি ব্যবহার করে ব্যাটারি চার্জ দিয়ে বিভিন্ন কাজ করা। তো এভাবে করে আমরা কি করতে পারি? শক্তি পুনর্ব্যবহার করতে পারি। তো এই অনুশীলনীতে যা যা আছে এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? এগুলা কিন্তু মিস আমি প্রশ্ন অলরেডি ধরে ফেলেছি। হ্যাঁ বলো। মিস আমি তো ওখানে এই যে ওই পৃষ্ঠাটা একটু দাগাইতে পারিনি। আচ্ছা আচ্ছা, নাও। মিস বলো। মিস আমি মোবাইল 55 একটু দাগাতে পারিনি। এক আর দুই করাই দেন, 3 আর 4 বাসার হোমওয়ার্ক থাকুক। আচ্ছা, 1 আর 2 করে দিচ্ছি। কি বললে আরেকজন? কোনটা দেখাইতে পারো নাই? মিস 55 পৃষ্ঠা। 55? জি মিস। আচ্ছা দাঁড়াও, আগে 59টা শেষ হয়নি, এরপর আমি 55তে যাচ্ছি আবার। মিস ম্যাম নবায়নযোগ্য ইংলিশ কি? ন- দাগানো আচ্ছা, হয়েছে। নবায়নযোগ্য ইংলিশ হচ্ছে রিনিউয়েবল, আর অনবায়নযোগ্য হচ্ছে নন রিনিউয়েবল। আমরা এটা দেখবা বাংলা, বাবা মা অনেক সময় বলে যে এই জিনিসটা কি রিনিউ করা হয়েছে, আমরা নিজেরাও জিজ্ঞেস বলি অনেক সময় যে রিনিউ করছো কি। রিনিউ করা মানে কি, জিনিসটা আবার নতুন করে, মানে ধরো অনেক থাকে না, আবার সাবস্ক্রিপশন নেই, ধরো হচ্ছে কি অনেক কিছু, একটা চ্যানেলের 55। সাবস্ক্রিপশন করি। 55? আচ্ছা 56 দিতেছি, সরি। ম্যাম এরপরে কাইন্ডলি একটু 54 পৃষ্ঠা দিন। 54? আচ্ছা, এই যে দেখো 55 54 দুইটাই দিলাম, তোমরা করো। ম্যাম 54 এর উপরের অংশ। ও আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে রিনিউয়েবল মানে নবায়নযোগ্য, যেটা তুমি বারবার ব্যবহার করতে পারবা, আর নন রিনিউয়েবল মানে অনবায়নযোগ্য। মিস শেষ। শেষ? আচ্ছা আচ্ছা, 54 উপরের অংশ হ্যাঁ করাইছি, নাও এই যে। মিস অনুশীলনের এক দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করেন। অনুশীলনী জিজ্ঞেস করবো তোমাদের? জি ইয়েস ম্যাম। আচ্ছা, ওসমান, ইয়েস ম্যাম হয়েছে জিজ্ঞেস বাবা? করেন। অবনী, তোমার 55 দাগানো হয়েছে? ইয়েস মিস। ওকে। আচ্ছা, তো শক্তি হলো কি? শক্তি হলো কাজ করার রাষ্ট্র ক্ষমতা। সমর্থ। সামর্থ্য। সামর্থ্য। সামর্থ্য, হ্যাঁ সামর্থ্য, আমি ক্ষমতা বলে দিচ্ছি। কাজ করার সামর্থ্য। সামর্থ্য। মিস এগুলো আচ্ছা, আমার আমাদেরকে কি জিজ্ঞেস লিখে করেন। দিতে হবে না মুখে বললে মিস তোমরা পারবা? একজন একজন করে জিজ্ঞেস করেন। মিস একজন একজন করে জিজ্ঞেস করেন। আচ্ছা, এগুলো ম্যাম তো হ্যান্ড অলরেডি জিজ্ঞেস করে ফেলছি তোমাদের। ম্যাম আচ্ছা, তাসিন হ্যান্ড রেজ করছে। তাসিন তুমি বলো তো, খ নাম্বারটা কি হবে? যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি হলো স্থিতি শক্তি ও গতি শক্তির যোগফল। ওকে, ঠিক আছে। এরপরে বলো হচ্ছে আহ তায়েবা। মিস আমি। হ্যাঁ তায়েবা, তুমি গ নাম্বারটা বলো। তাপের চলার প্রক্রিয়া হলো তাপ সঞ্চালন। সঞ্চালন, ঠিক আছে। মিস এরপরে কোনটা আমি বলি? হচ্ছে হ্যান্ড রেজ যারা করেছে ওদের মধ্যে থেকে আমি ধরছি শ্রুতি। মিস আমি 100 করেছি। শ্রুতি, তুমি ঘ নাম্বারটা বলো তো। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চারিত হয় পরিবহন পদ্ধতিতে। ওকে, গুড। আচ্ছা, আমি না তাদেরকে ধরছি যারা হচ্ছে এর আগে আমি প্রশ্ন ধরি নাই, যেমন শ্রুতিকে আগে প্রশ্ন ধরি নাই, যারা একবার বলছো তাদেরকে আমি মিস পরে আমাকে ধরবো। ধরেন নাই। ম্যাম আমাকেও ধরেননি। আচ্ছা, মিস আমাকে সারাহকে ধরেন। আমাকে বলেন। তাহমিদকে ধরিনি। আচ্ছা ঠিক আছে, তাহমিদ তুমি শক্তির বিভিন্ন রূপের নাম বল। আচ্ছা না, ও শুদ্ধ অশুদ্ধ। আহ তাহমিদ তুমি হচ্ছে প্রথমটা বলো।
তাল পাতার তৈরি চরকি বাতাস যেটা, এটা কি হবে? শুদ্ধ। না ম্যাম, অশুদ্ধ হবে। তালপাতা আচ্ছা, চরকির সাহায্যে ঘোরানোর সময় তো বিদ্যুৎ উৎপন্ন হয় না। হ্যাঁ, তাপ শক্তি ব্যবহৃত কি হয়? বাতাসের মনে হয়। এটা কি হবে, শুদ্ধ না অশুদ্ধ বলো তো? অশুদ্ধ। অশুদ্ধ হবে। অশুদ্ধ হবে। তাহলে কোন শক্তি ব্যবহার করা হয় তালপাতার তৈরি চরকি ঘোরানোর সময়? ঘূর্ণন শক্তি। আচ্ছা, ওটা আগের মনে হয় আমি ঘূর্ণন শক্তি হওয়ার কথা। আচ্ছা, এরপরে হচ্ছে কাকে ধরি নাই? মিস আমাকে ধরবেন। মিস আমাকে আলামিনকে তো ধরছি, লিমনকেও মিস আমাকে ধরছি, ইমাদকেও ধরছি। মারিয়াম আক্তার সারাকে অনেক ডাকছিলাম, সে তখন বলেনি। আচ্ছা নাওমি, তুমি হচ্ছে খ নাম্বার না গ নাম্বারটা বলো। গ নাম্বারটা মিস ওকে তো জিজ্ঞেস করেছিলেন একবার মনে হয়। ও না নাওমি, আমাকে করেন নাই মিস। নাওমিকে জিজ্ঞেস করছিলাম, ও তখন উত্তর দেয় নাই। না ম্যাম নাওমি তুমি মানে হঠাৎ হঠাৎ সমস্যা করতেছিল তো। আচ্ছা তুমি হচ্ছে এটা বলো, এই যে এই যেটা আমি দাগাইলাম, যে পরিচলন পদ্ধতিতে তরল ও বায়বীয় মাধ্যমে তাপের সঞ্চালন হয়, এটা কি শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ হবে ম্যাম। শুদ্ধ হবে, ঠিক আছে। ম্যাম তারপর আমাকে জিজ্ঞেস করেন। তোমার নাম কি বাবা? আমার নাম আরাত্রিকা। ও হ্যাঁ, আরাত্রিকা, তোমাকেও ধরি নেই। আরাত্রিকা, তুমি এই যে এটা বলো, পরিচলনের পরেরটা, সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে। ম্যাম এটা হবে অশুদ্ধ। অশুদ্ধ। শুদ্ধটা কি হবে? শুদ্ধটা হবে যে বিকিরণ। বিকিরণ পদ্ধতি, গুড। তারপরে হচ্ছে কে বলবে? কে বলো নাই? মিস আমি। আহনাফ। আমি বলি নাই। আচ্ছা তোমার নাম কি বাবা? নাম বলি নাই। আচ্ছা, যে বলো নাই তার নামটা একটু বলো, তাহলে আমি দেখি কে বলতে চাচ্ছ। মিস, আমার নাম মরিয়ম আক্তার মিস আমার সারা। নাম ইমাদ। আচ্ছা হ্যাঁ, মারিয়াম আক্তার সারা। তুমি এটা বলো, শক্তির পুনর্ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা যায়, এটা কি সত্যি না মিথ্যা? ম্যাডাম সত্যি। সত্যি, শুদ্ধ। ঠিক আছে, তাহলে তোমাদের 3 আর 4 যেটা আছে বর্ণনামূলক আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এই 3 আর 4 থাকবে তোমাদের বাড়ির কাছে, ঠিক আছে? 48 কে মিস একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা পরের একটা চ্যাপ্টারে যাই, সেটা হচ্ছে বলের ধারণা। আচ্ছা 1 মিনিট দাঁড়াও বাবারা। আচ্ছা, তো এখন আমরা পড়বো হচ্ছে অধ্যায় 7, বলের ধারণা। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা বল প্রয়োগ করে থাকি। আলামিন কিছু বলবা? তানভীর, যে এমনি ভুলে চাপ দিছে মনে হয়। অবনী কিছু বলতে চাও? ম্যাম ক্যান আই ড্রিঙ্ক ওয়াটার যারা প্লিজ? হ্যান্ডেল করছিল তাদেরকে পড়া ধরেছিলেন, তাই হ্যান্ডেল করেছি। ম্যাম ক্যান যখন আই আগে, ড্রিঙ্ক ওয়াটার প্লিজ? হ্যাঁ হ্যাঁ, যাও যাও বাবা, সমস্যা নেই। আচ্ছা, ক্যান গো টু তো ওয়াশরুম। বলের ধারণা, হ্যাঁ যাও বাবা, সমস্যা নেই। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজে বল প্রয়োগ করে থাকি। আমরা নানাভাবে বিভিন্ন বস্তুর উপর বল প্রয়োগ করে থাকি। কি কি সেটা, যেমন হচ্ছে টান ও ঠেলা, এগুলো হচ্ছে বল প্রয়োগের দুটি মাধ্যম। বস্তুর আকার, আকৃতি ও গতি পরিবর্তনে বলের প্রভাব রয়েছে। যন্ত্র ব্যবহার করে বল প্রয়োগে যে কোনো কাজ আরো সহজ হয়। তাহলে যে কোনো কাজকে আমরা কিভাবে ব্যবহার করতে, মানে সহজ করতে পারি? যন্ত্র ব্যবহার করে যখন আমরা বল প্রয়োগ করি, তখন আমাদের কাজ কি হয়, অনেক সহজ হয়ে যায়। এখন বস্তুর উপর বিভিন্ন মাত্রার বলের কার্যকারিতা কিভাবে হয়, যেমন দেখো, এখানে দুটো ঠেলা গাড়ি
কি করছে। হ্যাঁ, প্রথমে কি একটা লোক নিচু জায়গা থেকে উঁচু জায়গায় জিনিস নিয়ে যাচ্ছে। আর দ্বিতীয় যে ছবিটা সেখানে দেখতে পাচ্ছি যে দুইটা মানুষ এসে সাহায্য করছে। তাহলে বলো তো যে কোনটা বেশি কঠিন, কার বেশি কষ্ট হচ্ছে, প্রথম ছবিতে নাকি দ্বিতীয় প্রথম ছবিতে? ছবিটাই যে প্রথম প্রথম ছবিতে ম্যাম প্রথম প্রথম ছবিতে। ছবিতে হ্যাঁ হ্যাঁ, না দেখি প্রথমে কারণ 10 টাকা হচ্ছে কয়টা কি করছে যে সে এতগুলো বস্তা একা নিচু জায়গা থেকে, এটা তোমরা খেয়াল করবে, নিচু থেকে উঁচুতে ওঠার সময় আমাদের কষ্ট বেশি হয়, আর যখন উঁচু থেকে নিচে যাই তখন কি আমাদের কষ্ট একটু কম হয়। আবার যেহেতু অনেক ভারী, এই ভারী জিনিসটা যখন দুজন মিলে সাহায্য করছে, তারা কি করছে, বল প্রয়োগ করছে, এর ফলে কি হলো, কাজটা সহজ হয়ে গেল। তো চালক একা চেষ্টা করে কেন গাড়িটি উঠাতে পারছিল না? কারণ সেখানে কম বল প্রয়োগ ছিল এবং নিচু থেকে উঁচুতে ওঠানো কষ্টকর। আর পেছন থেকে চালকের বন্ধুরা ঠেলা দেওয়ায় কেন গাড়িটি উঠানো সম্ভব হলো? কারণ তার বন্ধুরা চালকের জি পাশাপাশি বল প্রয়োগ করেছে এবং বল প্রয়োগের ফলে গাড়িটি উঠানো সম্ভব হয়েছে। তো এটাও হচ্ছে, তোমরা দেখবা যে ভারী, যখন একজন চেষ্টা করলে ভারী একটা টেবিল সরাতে গিয়ে যতটুকু কষ্ট হবে, দুইজন চেষ্টা করলে আরেকটু কম হবে, এবং তিনজন চেষ্টা করলে টেবিলটা আরো দূর সরে যাবে। তাহলে এখানে সারসংক্ষেপে যেটা পাচ্ছি যে বল প্রয়োগের দুটি প্রধান পদ্ধতি হলো টান ও ঠেলা। বল প্রয়োগ করে বস্তুকে আমি সরাতে পারবো, এবং কি করা যায়, বল প্রয়োগ করে বস্তু সরানো যায় এবং তাদের আকার আকৃতি এবং গতির পরিবর্তন করা যায়। গতির পরিবর্তন করা হয়। এবং বলের মাত্রা মানে যত বেশি আমি বল প্রয়োগ করছি তত কি হবে, আমার বস্তু দ্রুত যেতে পারবে এবং আরো বেশি দূর বেশি যেতে পারবে। দূরে যেতে পারবে। হ্যাঁ, তাই বলের কার্যকারিতা নির্ভর করে তার পরিমাণ ও প্রয়োগ কৌশলের উপর। এটা একটা আহ শূন্যস্থান আসতে পারে যে বা এমনি 1 নম্বরের প্রশ্ন আসতে পারে যে বলের কার্যকারিতা কিসের উপর নির্ভর করে। বলের কার্যকারিতা নির্ভর করে তার পরিমাণ এবং প্রয়োগের যথাযথ কৌশলের উপর বা প্রয়োগের কৌশলের উপর। আজকে কি কথাটা শেষ করে দিবেন? হ্যাঁ, আজকে কি আজকে দেখি কথাটা শেষ যতদূর যাওয়া যায়, যতদূর যাওয়া যায় আমরা দেখি চেষ্টা করে, আমাদের তো আরো 10 মিনিটের মতো বেশি বাকি আছে। চ্যাপ্টারটা অনেক বড়। আচ্ছা, যদি যতদূর আমরা যেতে পারি, শেষ করতে হবে এমন তো কিছু না, যতদূর যাওয়া যায়। ম্যাডাম, আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, তো বস্তুর উপর বিভিন্ন মাত্রার বলের কার্যকারিতা সম্পর্কে আরো কিছু জানি, এটা কি হতে পারে? যেমন আমরা যখন সাইকেল চালাচ্ছি তখন আমরা কি আমরা করি, যখন সাইকেলের যে প্যাডেল আছে সেই প্যাডেলে কি আমরা চাপ দিই, এভাবে বল প্রয়োগ করি। তো আমরা যদি প্যাডেলে কম মাত্রায় বল প্রয়োগ করি তাহলে কি হবে, সাইকেল কম গতিতে চলবে। যখন বেশি বল প্রয়োগ করি তখন কি দ্রুত চলে। তাহলে জোরে চলবে। বিভিন্ন মাত্রায় বল প্রয়োগে কি হচ্ছে, আমি বিভিন্ন মাত্রায় যখন বল প্রয়োগ করছি সেই অনুযায়ী আমার সাইকেলের গতি কম অথবা বেশি হচ্ছে। আবার আমরা জি যখন ম্যাম। ফুটবল খেলছি, ধরো গোল দেওয়ার সময় কি হয়, অনেক জোরে একটা করতে হয়, তাই না, যাতে হচ্ছে একদম গোলকিপারের হাতটা ভেদ করে চলে যায়। তো কি করতে হয় যে আমরা যে পরিমাণে বল প্রয়োগ করবো, আবার যখন পাস করছে তখন কি, আস্তে, কাছে পাস হলে ক্লোজ পাস করলে আস্তে করে পাস করে, দূরে কোথাও পাস করতে হলে জোরে করে বল দিতে হয়। বস্তুর উপরে এটাই যে, যেই পরিমাণে বল প্রয়োগ করবো সেই পরিমাণে প্রভাব পড়বে। হ্যাঁ, তো তাহলে আমি হচ্ছে কি, যদি বেশি বল প্রয়োগ করি বস্তু বেশি দূরে যাবে, কম বল প্রয়োগ করলে কম দূরে আসবে। বলের মাত্রা যত বেশি বস্তুর উপর প্রভাব তত বেশি। হ্যাঁ, গুড। তাহলে এই যে বলের মাত্রা জিনিসটা আসলে কি? বলের মাত্রা হচ্ছে বল প্রয়োগের শক্তি বা জোরকে বলের মাত্রা বলা হয়। বিভিন্ন মাত্রায় বল প্রয়োগ করে আমি বস্তুর কি কি চেঞ্জ করতে পারি? আমি হচ্ছে বস্তুর গতি, দিক এবং দূরত্বে প্রভাব ফেলতে পারি। বলের মাত্রা যত বেশি বস্তুর উপর প্রভাব তত বেশি। এত বেশি। তাই আমি বল প্রয়োগ করার মাধ্যমে কি করতে পারি, বস্তুকে সরাতে পারি, গতি বাড়াতে পারি, বস্তুর গতি আকার আকৃতি কমাতে পারি, পরিবর্তন। বা থামিয়েও ফেলতে পারি।
কাজের প্রয়োজন অনুযায়ী আমি যদি বল প্রয়োগ করি সঠিক মাত্রায়, তাহলে কি হবে, আমার কাজটা সহজ হবে এবং সময় বেঁচে যাবে। তো কি হচ্ছে, বলছে বস্তুর উপর ঘর্ষণ বলের প্রভাব। ঘর্ষণ মানে কি বলতো? ঘর্ষণ মানে ঘষা। এই যে দুইটা হাত আমি এমন করছি, আমি কি করছি, ঘর্ষণ করছি। তো বস্তুর উপর ঘর্ষণ বলের কি প্রভাব থাকবে? আমি যদি একটা বলকে, ধরো একটা টেবিলের উপর একটা বলকে গড়াই দিচ্ছি, কি হয়, বলটা আস্তে আস্তে যেতে যেতে একটা সময় থেমে যায়। কেন থেমে যাচ্ছে? ঘর্ষণ বলের কারণে। কারণ এই যে আমার মাটি ছিল, মাটি কি করছে, এই বলের উপর একটা, মানে ফুটবল, ধরো একটা ফুটবলকে আমি মাটির উপর গড়াই দিচ্ছি, কি করবে, মাটি থেকে ফুটবলটা একটা ঘর্ষণ তৈরি হবে। তো সেই ঘর্ষণ বলের ফলে কি হবে, আমার বলটা আস্তে আস্তে থেমে যাবে। তো এই যে দেখো, ধরো আমি বস্তুটাকে এদিকে গড়াই দিচ্ছি, সে যাচ্ছিল সোজা এদিকে যাচ্ছিল, তো ঘর্ষণ বল কি করবে, সে কি করবে, এই বলটাকে নিচ পেছন দিকে টানবে। তাহলে এটা সবসময় খেয়াল রাখবা যে আমি যেদিকে বল প্রয়োগ করছি, ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করছে। তো আলটিমেটলি কি হয়, দুইজন যেহেতু, একজন সামনে যেতে চাচ্ছে আরেকজন পিছন দিকে টানছে, তো একটা সময় পরে গিয়ে কি হয়, এই জন্য আমার ওই জিনিসটা থেমে যায়। ঠিক আছে? তো তাহলে আমাকে বলো, যে জায়গায় ঘর্ষণ বল বেশি, সে জায়গায় কি কাজ করা কঠিন না? জি জি ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। ওকে। ইয়েস ম্যাম। যখন কোনো বস্তুর উপর দিয়ে আরেকটা কোনো বস্তু ঘষে নিয়ে যায় তখন ঘর্ষণ বল কাজ করে। হ্যাঁ, ঘর্ষণ বল কাজ করে, এবং যেহেতু ঘর্ষণ বল আমি যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে কাজ করে, তাই আমাদের কি হয়, বস্তুকে টানা কঠিন হয়ে যায়, টানা বা ঠেলা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। কঠিন। তাহলে দেখো, খেলার বল যদি বিদ্যালয়ের মসৃণ মেঝেতে গড়িয়ে দিই, আচ্ছা ধরো একটা বল আমি টাইলস করা একটা জায়গা, সেখানে আমি যদি গড়াই দিই, তাহলে বেশি দূর যাবে, নাকি আমি যদি একটা ঘাস সহ একটা মাটির মধ্যে গড়াই দিই সেখানে বেশি দূর যাবে? ওই মিস টাইলসের টাইলস কি উপর দিয়ে বেশি দূরে যাবে? আর টাইলস মাটির করা উপর দিয়ে যেটা, অনেক কঠিন হবে কাজটা। হ্যাঁ ঘাসের উপর দিয়ে কষ্ট হবে, কারণ ঘাসের কি ঘর্ষণ বল বেশি, আর আমার টাইলস করা কি মসৃণ, তাই জন্য সেখানে কি হবে, বিদ্যালয়ের হচ্ছে মসৃণ যেহেতু ঘর্ষণ বলটা কম হবে। তো প্রথম ম্যাম আমি ক্ষেত্রে উপরে ঘর্ষণ দাগাইতে বল পারি নাই। কি করতে পারো না, উপরটা দাগাতে পারো নাই, আচ্ছা এই যে, মিস অমসৃণ পৃষ্ঠযুক্ত অমসৃণ পৃষ্ঠযুক্ত বল গড়িয়ে দিলে কম মাত্রা অতিক্রম করে। কি বললো, অমসৃণ ইতে দিলে, হ্যাঁ বল হচ্ছে কম অতিক্রম করবে। দাগাইলে বলে দিও বাবা। মিস কখন ক্লাস শেষ হবে? ক্লাস হচ্ছে 9টা 15-তে শেষ হবে। হয়েছে দাগানো? জি ম্যাম। ওকে। ইয়েস টিচার। আজকে কি তোমাদের বেশি পড়ানো হয়ে যাচ্ছে, মাথায় আর ঢুকতেছে না? নো ম্যাম। আচ্ছা, তা এখন যদি বলা হয় যে ঘর্ষণ বল কাকে বলে, তাহলে বলবে যে ঘর্ষণ বল হচ্ছে এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অপর বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয়। তাহলে একেই বলা হচ্ছে কি ঘর্ষণ বল, যে একটি বস্তুর পৃষ্ঠ মানে পিঠ, ঠিক আছে, এই যে ধরো আমার ফোনের এটা হচ্ছে পৃষ্ঠ। তো তাহলে একটা বস্তুর পৃষ্ঠকে যখন অপর একটি বস্তুর পৃষ্ঠ চলতে বাধা দেয়, সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। আচ্ছা, তো বস্তুর উপর ঘর্ষণ বলের প্রভাব আর কি কি হতে পারে, যেমন হচ্ছে দুটি বস্তুর স্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়, এটা তো আমি বলেছি, এবং এই যে দেখো, যে বল কি করছে, বাম দিকে সে বল প্রয়োগ করছে, কিন্তু ঘর্ষণ বল কাজ করছে কি ডান দিকে, তাই জন্য কি হচ্ছে, খেলাটা কষ্ট হয়ে যাচ্ছে। তো কি হয়, বস্তুর পৃষ্ঠ যেদিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, যার কারণে কি হচ্ছে, বস্তুটির গতি কমে যায়। তো যদি পৃষ্ঠ মসৃণ হয়, বস্তুর উপরের পৃষ্ঠ মসৃণ হয়, তাহলে কি হবে, ঘর্ষণ কম হবে, আর অমসৃণ হলে ঘর্ষণটা বেড়ে যাবে।
ঘর্ষণ বলের কারণে কি হয়, আমরা লেখার সময় কলম ধরে রাখতে পারি। দেখবা যে কিছু কলম আছে একদম পিছলা, ওগুলা ধরে লিখতে অনেক কষ্ট হয়, বা যাদের হচ্ছে হাত ঘামে দেখবা যে কলম ধরে লেখা অনেক কষ্টকর, কারণ হাত ঘামার কারণে কি হচ্ছে, কলমের সাথে তোমার আঙুলের ঘর্ষণ বল কমে যাচ্ছে, তো ধরে রাখা কষ্টকর হয়ে যাবে। আবার হচ্ছে আমরা যখন হাঁটি, হাঁটার সময় কি হয়, একটা ঘর্ষণ বল কাজ করে। তুমি দেখবা যে মসৃণ একদম পিছলা কাদা মাটিতে হাঁটতে গেলে কি হয়, কষ্ট হয়। কিন্তু হচ্ছে কাদা মাটিতে হাঁটতে কষ্ট হয়, কিন্তু আবার যেটা শুকনা মাটি, শুকনা মাটিতে হাঁটা কি সহজ। তো কাদা মাটিতে হাঁটা কেন কষ্ট, কারণ কাদা মাটিতে কি পিচ্ছিল হয়ে থাকে, সেটা ঘর্ষণ বল কমে যায়, তখন মনে হয় যে আমি স্লিপ কাটতে পারি। কিন্তু যখন আমি শক্ত শক্ত মাটিতে হাঁটছি, তখন কি হয়, ঘর্ষণ বলটা বেশি হয়, যার ফলে আমি সুন্দর করে কম কষ্টে হাঁটতে পারি। তাহলে আমার ঘর্ষণ বলের উদাহরণ যদি বলি, তাহলে হবে লেখার সময় কলম ধরে রাখা, বোর্ডে লিখতে পারা, তারপর দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতে পারা, হাঁটার সময় পিছলে যে যাচ্ছি না এটা। তো এটা যদি 2 নম্বরের জন্য বা 1 নম্বরের জন্য প্রশ্ন আসে, যে চকচকে মসৃণ টাইলের টাইলের মেঝেতে হাঁটার চেয়ে অমসৃণ পাকা রাস্তায় হাঁটা অধিকতর সুবিধাজনক, এটা বর্ণনা করো কেন। তাহলে আমরা কি বলবো, ঘর্ষণ বলের কারণ। ঠিক আছে, এই লাইনটা দিয়ে বলতে পারে আমার যে এই পরীক্ষাটা ব্যাখ্যা এসেছেও। করো। এসেছে? জি মিস মিস। আচ্ছা, তো এখানে কি লিখবো আমরা, যে ঘর্ষণ বলের কথা লিখবো। ঘর্ষণ বল কি সেটা আগে বর্ণনা করব। যে ঘর্ষণ বল হচ্ছে একটা পৃষ্ঠের আরেকটা পৃষ্ঠের সাথে যখন বিপরীত দিকে বাধা দিচ্ছে, তাকে আমি বলছি ঘর্ষণ বল। আগে আমি সংজ্ঞাটা দিব, সংজ্ঞা দিয়ে তারপরে আমি বলবো যে মসৃণ টাইলসের মেঝেতে কি হয়, ঘর্ষণ বল কম হয়, যার ফলে পিছলে যাওয়ার একটি সুযোগ থাকে। কিন্তু অমসৃণ রাস্তায় ঘর্ষণ বল বেশি হওয়ার কারণে হাঁটা অধিকতর সুবিধাজনক হয়। আবার ঘর্ষণ বলের কারণে বস্তুকে টানতে বা ঠেলতে কি হয়, কষ্ট হয়। আবার ঘর্ষণের জন্য কি হয়, গাড়ির ইঞ্জিনে বেশি জ্বালানি লাগে। দেখবা যে যখন একটা উঁচু নিচু জায়গায় আমরা যেতে থাকি, গাড়ির কি বেশি কষ্ট করতে হয়। আর যখন আমরা একটা সোজা একদম সুন্দর রাস্তা দিয়ে যাই, তখন কি গাড়ির বেশি একটা জ্বালানি খরচ করতে হয় না। তাহলে বেশি ঘর্ষণ থাকলে কি হয়, যন্ত্রপাতির গতিশীল অংশ অনেক সময় কি হয়, ক্ষয়ে যায়। টায়ারের কথা চিন্তা করো, যে আমি অনেক উঁচু নিচু জায়গায় যখন বারবার যেতে থাকি, তখন কি হয়, আমার টায়ারটা ক্ষয় হয়ে যায়। আবার অনেক সময় সেটা গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে ঘর্ষণ একই সাথে ভালো জিনিস, আবার একই সাথে কি খারাপ কাজও করছে। ঘর্ষণ আমার গতি কমিয়ে দিচ্ছে, জিনিস নষ্ট করে ফেলছে। আবার একই সাথে ঘর্ষণের কারণে আমি হাঁটাচলা করতে পারছি, লিখতে পারছি, দেয়াশলাইয়ের কাঠি জ্বালাতে পারছি। তো এরকম যদি প্রশ্ন আসে যে ঘর্ষণ ভালো এবং মন্দ, তুমি কি মনে করো যে ঘর্ষণ কি ভালো নাকি মন্দ, ব্যাখ্যা করো। তখন বলতে হবে যে ঘর্ষণ একই সাথে ভালো এবং মন্দ উভয়ই হতে পারে। যেটা আমাদের ভালো কাজেও লাগে, আবার ওটার কিছু একটা খারাপ উপকরণও আছে। হ্যাঁ, খাওয়ারও আছে, তখন এই এটা দুইটারই তোমার আমাদের এক্সাম্পল বলতে এমসিকিউতে হবে। আসছিল। আসছিল, বাহ। তো এরকম হচ্ছেই আসতে পারে। তো এখানে একটা প্রশ্ন দেখো, যে যদি এই যে সাইকেল মোটর সাইকেল, এটাও হচ্ছে ই করতে পারো, সাইকেল মোটর সাইকেল বাস ট্রাক ইত্যাদি যানবাহনে কেন খাঁজ কাটা থাকে। কারণ কি, খাঁজ কাটা থাকলে আমার ইভেন যাতে দেখবা, রাস্তার সাথে গ্রিপটা ভালো থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে ঘর্ষণ বলতে যেতে বেশি পাওয়া যায়। জি দেখবা ম্যাম। যে ওয়াশরুমের জুতা যদি পিছলে যায়, দেখবা যে বাবা মা অনেক সময় কি করে, ওই জুতাটা পেছন দিকে একটু কেটে কেটে দেয়। কেন কেটে দেয়, যাতে হচ্ছে তোমার, আবার দেখবা জুতা যদি আমরা তো হাঁটতে হাঁটতে দেখা যায় যে জুতায় দেখবা কি জুতার নিচেও তোমার এরকম খাঁজ কাটা থাকে, জি অমসৃণ থাকে, ম্যাম। একদম মসৃণ থাকে না। এটা কেন, বা দৌড়ানোর রানিং শুজ যেগুলো আছে, তুমি স্কুলে যে কেডস স্কুলে যাও, দেখবে যে এই জুতোগুলো তো খাঁজ কাটা থাকে। কেন খাঁজ কাটা থাকে, যাতে তুমি যাতে আমরা সহজে ঘর্ষণ বলটা স্লিপ। বেশি পাও। হ্যাঁ, তুমি যাতে স্লিপ না কাটো। আর যদি মিস দেখো যে, টায়ারের মধ্যে যদি এরকম না হয় তাহলে পিছলে যাই, আমরা পিছলে হ্যাঁ যাচ্ছে। যদি কি না হয়, তাহলে আমরা পিছলে যাব। এই জন্য আমাদের দেখবে জুতার নিচে এরকম গ্রিপ থাকে। তো খাঁজ কাটা এই কারণে থাকে, যাতে ঘর্ষণ বল বেশি হয়, আমরা যাতে পিছলে না যাই। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকুক, 64 পর্যন্ত পড়া থাকুক। তোমাদের ম্যাডাম হয়তোবা 65 পেজ থেকে পড়িয়ে দিবে। আর মিস আমি পড়া বলেছিলাম, কি ওই যে আগের চ্যাপ্টার সংক্ষিপ্ত আর বর্ণনামূলক? হ্যাঁ হ্যাঁ, এইচডব্লিউ থাকবে তোমার হচ্ছে 3 আর 4 যেটা ছিল, সংক্ষিপ্ত আর বর্ণনামূলক প্রশ্ন। জি মিস। আচ্ছা, তোমরা হচ্ছে গিয়ে ই করতে চাও, দাগাদাগি করতে চাও অনেক সময়, তো চাইলে 1 মিনিট সময় আছে, করতে পারো, সমস্যা নেই, তোমাদেরকে দিলাম, তোমরা চাইলে ড্র করতে পারো। তোমাদের মনে হয় পড়াশোনার থেকে এই কাজটা করতেই বেশি ভালো লাগে।
আমার শুধু পড়াশোনায় ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থেকো, এইচডাব্লিউ গুলো করে ফেলো। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু ম্যাম আলাইকুম। আসসালামু আলাইকুম, ম্যাম ভালো ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আদাব ম্যাম। আদাব। নমস্কার। থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।